হ্যাঁ, দেখেন আমাদের চ্যাপ্টার 2 রেকর্ডিং অন করা আছে, আর আগের রেকর্ডিং গুলো আমি দিয়ে দিছি আপনাদের গুগল ক্লাসরুমে, একটু দেখে নিন। চ্যাপ্টার 2 হচ্ছে রেকর্ডিং প্রসেস। ফার্স্ট চ্যাপ্টার আমরা পড়ছিলাম অনেক সময় নিয়ে, পরের চ্যাপ্টার গুলো একটু কম সময় নিয়ে পড়তে হবে, আর এমনি তো কম সময় নিব, একটু কম সময় লাগবে এই জন্য। আর তার একটা হচ্ছে আমাদের একটু টাইমের একটু প্রেশার আছে। রেকর্ডিং প্রসেস, আমরা যে ফার্স্ট চ্যাপ্টার যেগুলো পড়লাম, টেবুলার অ্যানালাইসিস, একটা কথা মাথায় রাখবেন, টেবুলার অ্যানালাইসিস শুধু একাডেমিক পারপাজে, মানে প্র্যাকটিক্যালি এটার কোনো ইমপ্যাক্ট নাই, ইমপ্লিকেশন নাই, মানে সেখান থেকে আমাদের শেখা যায় যে আমাদের টেবুলার অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারি কত টাকা ব্যালেন্স আছে, কোনটা বাড়ে কোনটা কমে, আমরা বুঝতে পারি। কিন্তু ফর্মালি যেখানে লেখা হয়, মানে আমাদের ট্রানজাকশন গুলো অ্যানালাইসিস করার পরে যেখানে ফর্মালি লেখা হয়, সেই বইটার নাম হচ্ছে জার্নাল। এই রেকর্ডিং প্রসেস আমরা দেখব তিনটা বইয়ের নাম, জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স। যদিও দুইটা বই, কারণ ট্রায়াল ব্যালেন্স কোনো বই না, তারপরে এটা আমাদের এই একসাথে এই চ্যাপ্টারে আমাদের তিনটা টপিক থাকবে, একটা হচ্ছে জার্নাল, একটা হচ্ছে লেজার, আর একটা হচ্ছে আমাদের ট্রায়াল ব্যালেন্স। আচ্ছা, তো যাই হোক, জার্নাল কাকে বলে? জার্নাল হচ্ছে আমাদের ওই যে বিজনেসের ট্রানজাকশন গুলো যেগুলো আমরা বলছিলাম টেবুলার অ্যানালাইসিস, সেই ট্রানজাকশন গুলো, সেম ট্রানজাকশন, ওইটা আপনি অ্যানালাইসিস করে শিখছেন, আর এখন আপনি বইতে ফর্মালি লিখবেন। বইতে যেটা ফর্মালি লিখবেন সেটা হচ্ছে আমাদের জার্নাল। ইনিশিয়াল স্টেজে যেভাবে লেখা হয়, ডেবিট এবং ক্রেডিট হিসাব করে, ডেবিট ক্রেডিট হিসাব করে যে বইতে লেখা হয় সেটা হচ্ছে আমাদের জার্নাল। দেখেন এই যে আমাদের এখানে অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের দুটো সাইড থাকে, অ্যাকাউন্টের দুইটা সাইড থাকে, একটা লেফট অর ডেবিট সাইড, একটা রাইট অর ক্রেডিট সাইড। ডেবিট কাকে বললে? লেফট সাইড, ক্রেডিট মানে রাইট সাইড। ডেবিট ক্রেডিট বলতে মূলত এটাই বোঝায়, ডেবিট হচ্ছে লেফট সাইড, বাম পাশ, আর ক্রেডিট হচ্ছে রাইট সাইড, মানে আমাদের ডান সাইড। মানে একটা হিসাবের দুইটা সাইড থাকে। যেমন আমাদের ট্রানজাকশন অ্যানালাইসিসে পড়ছিলাম, প্রত্যেকটা ট্রানজাকশন দুইটা ডুয়াল ইফেক্ট আছে, মানে একটা কমবে আর একটা বাড়বে, অথবা আমার দুই জায়গায় ইমপ্যাক্ট ফেলবে। মানে দেখা গেছে অ্যাকাউন্টিং ইকুয়েশনের দুই পাশে ইমপ্যাক্ট ফেলতেছে, অথবা এক পাশেই একটা বাড়তেছে একটা কমতেছে, সেই ইফেক্ট থেকে আমাদের এটা আসছে ডেবিট ক্রেডিট। আচ্ছা, তো জানালে আমরা ডেবিট ক্রেডিট করে হিসাবগুলো লিখবো। এখন কোনটা ডেবিট করব কোনটা ক্রেডিট করব, আপনাদের এটা মনে আছে কিনা জানি না, যে আমাদের অ্যাকাউন্ট কত প্রকার ছিল মনে আছে? হ্যালো, আমরা যে টেবুলার অ্যানালাইসিস করছিলাম, কি কি অ্যাকাউন্ট ছিল? কি আপনারা কি আছেন না শুনতে পাচ্ছেন না কোনটা? একটা ওনারের, একটা কোম্পানির। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। হ্যালো, কি বললেন? ওনার অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট। ওনার অ্যাকাউন্ট বলছি সেগুলো না, আমি বলছি অ্যাসেটের যে আমাদের অ্যাকাউন্টের যে টাইপ ছিল, যেমন একটা ছিল অ্যাসেট, একটা assets, liability, অ্যাসেট, লায়াবিলিটিস, রেভিনিউ, এক্সপেন্স, সিকিউরিটি, এগুলো ছিল না, সেগুলোর কথা বলতেছি আপনাদের। সাপ্লাই, accounts receivable আর accounts payable এর না, ড্রয়িং। অ্যাকাউন্টস পেবল সেগুলো সাব ক্যাটাগরি, মেইন ক্যাটাগরি হচ্ছে পাঁচটা, অ্যাসেট, লায়াবিলিটিস। আপনারা যেগুলো বলতেছেন খেয়াল করেন, যে আপনার যে অ্যাসেটস, মেইন ক্যাটাগরি হচ্ছে আমাদের পাঁচটা, অ্যাসেটস, লায়াবিলিটিস, ইকুইটি বা ওনার্স ইকুইটি, রেভিনিউ, এক্সপেন্স। এক্সপেন্স। এই হচ্ছে পাঁচটা। আচ্ছা, আর ইকুইটি কি কিভাবে গঠিত, এটা আমরা টেবল অ্যানালাইসিস করছিলাম। একটা হচ্ছে আমাদের ক্যাপিটাল, একটা হচ্ছে আমাদের ড্রয়িংস, ড্রয়িং। তারপরে এই দুইটা রেভিনিউ, একটা হচ্ছে আমাদের এক্সপেন্সেস। এই চারটা জিনিস নিয়ে ইকুইটি গঠিত।
আচ্ছা, ক্যাপিটাল হলে আমাদের ইকুইটি প্লাস হয়, ড্রয়িংসে মাইনাস হয়, রেভিনিউ প্লাস হয়, এক্সপেন্সে মাইনাস হয়, এরকম। তারপর আপনারা যে অ্যাকাউন্টিং ইকুয়েশন পড়ছিলেন মনে করে দেখেন, ইকুয়েশন কি ছিল? এ সমান এল প্লাস ও ই, ওনার্স ইকুইটি। তারপর এক্সপান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন পড়ছিলেন, এ সমান এল প্লাস সি মাইনাস ডি প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস। এটাও পড়াইছিলাম, মনে আছে না? একটু রিভিউ করার চেষ্টা করেন। Yes, sir. Just মনে পড়ছে। আচ্ছা, এখন দেখেন এই জিনিসগুলো যদি যা আমরা just মাথায় রাখি, যদি আমি সাইড চেঞ্জ করে দিই, দেখেন লেফট সাইড, এটা হচ্ছে লেফট সাইড, এগুলো হচ্ছে রাইট সাইড। লেফট সাইডে শুধু অ্যাসেট আছে আর রাইট সাইডে লাইবিলিটিস এবং ওনার সিকিউরিটি। অর্থাৎ অ্যাসেট সর্বদাই ডেবিট হয়, লাইবিলিটিস এবং ওনার সিকিউরিটি সর্বদাই ক্রেডিট হয়। এই জন্য এটা ক্রেডিট সাইড, মানে এটা হচ্ছে রাইট সাইড। অ্যাকাউন্টিং এটাকে বলা হয় ক্রেডিট সাইড, এটাকে বলা হয় ডেবিট সাইড। আর এটা যদি আমি আরেকটু করি, যদি আমরা এক্স করি, মানে এখানে মাইনাস এসে পড়ছে, এখানে মাইনাস এসে পড়ছে, আমরা এগুলো যদি এই পাশে নিয়ে আসি, যেমন এ প্লাস ডি প্লাস ই সমান চিহ্ন দেই এল প্লাস সি প্লাস আর, দেখেন সবগুলো নরমাল হয়ে গেল। মানে এগুলো সব প্লাস সাইড, এগুলো সব প্লাস, সবগুলো প্লাস চিহ্ন দেওয়া আছে, মানে এগুলো সব আবার লেফট পাশে বসছে, এগুলো সব রাইট পাশে বসছে। অর্থাৎ অ্যাসেট, ড্রয়িংস এবং এক্সপেন্স এই সবগুলো অলওয়েজ ডেবিট হয়, এটা ডেবিট পাশ। লাইবিলিটিস, ক্রেডিট এবং রেভিনিউ এগুলো হচ্ছে আমাদের ক্রেডিট পাশ, এগুলো ক্রেডিট হয়। জার্নাল করার জন্য আজকে আমাদের লাগবে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট হয়। মানে আপনি যদি কোনো অ্যাকাউন্ট দেখেন অ্যাসেট, তাহলে সেটা ডেবিট দিয়ে দিবেন, ড্রয়িংস দেখলে ডেবিট দেবেন, এক্সপেন্স হলে ডেবিট দেবেন, লাইবিলিটি হলে ক্রেডিট, তারপর ক্যাপিটাল হলে ক্রেডিট আর রেভিনিউ হলে ক্রেডিট। তবে কথা হচ্ছে অ্যাসেট দেখলেই ডেবিট দিবেন এই কথাটা আবার ভুল। মানে অ্যাসেট যদি এগুলো প্লাস হয়, মানে এর যদি এমনিতে সব প্লাস সাইন, অ্যাসেট যদি বেড়ে যায়, ড্রয়িংস যদি বেড়ে যায়, এক্সপেন্স যদি বেড়ে যায় তাহলে ডেবিট, আর লাইবিলিটিস, ক্যাপিটাল এবং রেভিনিউ যদি বেড়ে যায় তাহলে ক্রেডিট। যদি এগুলো কমে যায় তাহলে উল্টোটা কিন্তু হবে, যদি অ্যাসেট কমে যায় তাহলে আবার ক্রেডিট হয়ে যাবে, ড্রয়িংস কমে গেলে ক্রেডিট হবে, এক্সপেন্স কমে গেলে ক্রেডিট হবে। তবে ড্রয়িংস এবং এক্সপেন্স নরমালি কমে না, কারণ একটা এক্সপেন্স কিভাবে কমে? এক্সপেন্স যা হওয়ার তো হয়ে গেছে। মানে আজকে বেতন দিলাম 5 টাকা, পরে আবার কমাই দেবো বেতন, এরকম তো না। মানে বেতন ফেরত নেবো এরকম তো হয় না, প্রয়োজনে না দেবো, স্টপ করে দেবো। লাইবিলিটিস, ক্যাপিটাল, ড্রয়িং, রেভিনিউ এগুলো আমাদের কি হয়? ক্রেডিট হয়। এগুলো যদি আবার কমে যায় তাহলে ডেবিট হয়, এরকম আর কি। যাই হোক, একটু ধারণা নেন, তারপর আমরা ম্যাথ করার সময় আরো ক্লিয়ার হবেন ব্যাপারটা। ডেবিট ক্রেডিটটা কি তাহলে? তিনটা জিনিস ডেবিট, তিনটা জিনিস ক্রেডিট। তিনটা জিনিস বাড়লে ডেবিট হবে, আবার কমলে উল্টাটা হবে। এগুলো বাড়লে ক্রেডিট আর কমলে উল্টাটা ডেবিট। এই যে এখানে ডেবিট ক্রেডিট প্রসিডিউর অনেক কিছু দেওয়া আছে, অত সময় ধরে পড়ার আমাদের টাইম নেই। আবার দেখেন সামারি অফ ডেবিট ক্রেডিট রুলস, এই যে দেখেন এক্সপ্যান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন, অ্যাসেট সমান লাইবিলিটিস প্লাস ও যে ওনার সিকিউরিটি, ক্যাপিটাল, ড্রয়িংস, রেভিনিউ, এক্সপেন্সেস, যে কোনগুলো ডেবিট ক্রেডিট হচ্ছে, এই যে এখানে সব দিয়ে দিয়েছে এক্সপ্যান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন। সাইড যদি চেঞ্জ করেন তাহলে আপনাদের এই জিনিসগুলো বের হবে। আচ্ছা, এবার এসে আমাদের জার্নাল। দ্য জার্নাল কোম্পানিজ ইনিশিয়ালি রেকর্ড ট্রানজাকশন ইন ক্রোনোলজিক্যাল অর্ডার। ক্রোনোলজিক্যাল মানে কি? যেটা আগে হবে সেটা আগে লিখবে, তারিখের ক্রমান্বয়ে, সময়ের ক্রম অনুযায়ী, সেটা হচ্ছে ক্রোনোলজিক্যালি। The order in which they occur. Thus, the journal is referred to as the book of original entry, মানে প্রথমবারের মতো, এটা মৌলিক বই, কারণ এর প্রথমবার এখানে লেখা হয়। For each transaction, the journal shows the debit and credit effects on specific accounts. আচ্ছা, তো জার্নাল দেখা যায় এটা আমাদের কি প্রধান বই, প্রথম বই। আচ্ছা, জার্নালের সুবিধাগুলো কি কি? এই যে আমাদের দ্য জার্নাল মেক্স সেভারাল সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশনস টু দ্য রেকর্ডিং প্রসেস। কি কি কন্ট্রিবিউট করে? তিনটা জিনিস দেখেন এখানে লেখা আছে। ইট ডিসক্লোজেস ইন ওয়ান প্লেস দ্য কমপ্লিট ইফেক্টস অফ এ ট্রানজাকশন, মানে একটা জায়গায় এটা একটা ট্রানজাকশনের কমপ্লিট ইফেক্ট দেখায়। যেমন আমরা যে ট্রানজাকশন অ্যানালাইসিস করছিলাম, সেই অ্যানালাইসিসটা আমাদের এখানে আর কি ইফেক্টটা দেখাচ্ছে, মানে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট হচ্ছে সবই দেখাচ্ছে। ইট প্রোভাইডস এ ক্রোনোলজিক্যাল রেকর্ড অফ ট্রানজাকশন, এটা থেকে আমি একটা ক্রোনোলজিক্যালি বের করতে পারি, মানে এখানে বড় এমন ছোট এমন ফ্যাক্ট না, যেটা আগে হবে তাকে আগে লিখতে হবে, আবার আলফাবেটিক্যালিও না, যেটা তারিখের ক্রম অনুযায়ী যেটা আগে হবে সেটা হবে। অর্থাৎ কোথাও যদি কোনো ভুল হয় আমি কিন্তু এটা খুঁজে বের করতে পারবো। আচ্ছা, এটা আবার 3 নম্বর বলা আছে, ইট হেল্পস টু প্রিভেন্ট অর লোকেট এরর্স বিকজ দ্য ডেবিট এন্ড ক্রেডিট অ্যামাউন্টস ফর ইচ এন্ট্রি ক্যান বি ইজিলি কম্পেয়ার্ড। কারণ এই ডেবিট ক্রেডিট ইজিলি কম্পেয়ার করা যায়, এজন্য আমাদের কোনো ভুল হলে সেটা ইজিলি আমরা বুঝতে পারি। আচ্ছা, এই হলো জার্নালের। আর জার্নালের ফরম্যাটটা কেমন দেখেন, 5টা কলাম থাকে। দেয়ার আর 5 কলামস ইন এ জার্নাল, মানে এটা একটা স্টেটমেন্ট, এটা একটা ছক। জার্নালের 5টা কলাম থাকে। দেখেন, একটা প্রথম কলামটা হচ্ছে আমাদের ডেট,
কবে কি হবে এরকম দেওয়া থাকবে, সেপ্টেম্বর এখানে লেখা আছে এখানে। তারপরে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট টাইটেলস এন্ড এক্সপ্লানেশন, আপনি কোনটা ডেবিট কোনটা ক্রেডিট করতেছেন সেগুলো এখানে লিখবেন এবং ব্যাখ্যা সহ দিবেন, এক্সপ্লানেশন কেন ডেবিট ক্রেডিট করতেছেন, কারণটা কি, কি কাজ আমাদের ট্রানজাকশনটা হয়েছে। তারপরে 3 নম্বর দেওয়া আছে কলমে রেফারেন্স। রেফারেন্স কলমটা আমাদের একাডেমিক্যালি লাগে না, বাট প্র্যাকটিক্যালি লাগে। আপনি একটা ঘর করে রাখতে পারেন, বাট না করলে যে খুব সমস্যা হবে তা না, জাস্ট জেনে রাখার জন্য যে রেফারেন্স কলমটা আমাদের পরবর্তীতে কেন, কারণ এই জিনিসগুলো এইখানেই থাকবে না, এটা অন্য কোথাও ট্রান্সফার করা হবে, লেজারে ট্রান্সফার করা হবে। তো এই রেফারেন্স নাম্বারটা এটা কত নম্বর পৃষ্ঠায় গেল সেটা আপনি খুঁজে বের করতে পারবেন, মানে কোথায় ট্রান্সফার করা হয়েছে দেখে বুঝতে পারবেন। এটা হচ্ছে রেফারেন্স নাম্বার। তারপর ডেবিট, তারপর ক্রেডিট। আচ্ছা, ডেবিট হিসাব, ক্রেডিট হিসাব। ডেবিট দিকে একটা টাকার কলাম, ক্রেডিট দিকে একটা টাকার কলাম, দুইটা টাকার কলাম থাকবে। যে অ্যাকাউন্টগুলো ডেবিট দিকে ডেবিট করছেন সেগুলো ডেবিটের অ্যামাউন্ট বসবে, যে ক্রেডিট করছেন সেটা ক্রেডিট দিকে বসবে। এই হচ্ছে ফরম্যাট। তারপর লেজার। লেজারটা আমরা পরে দেখি, কারণ একটা শেষ না করে আবার একটা দেখলে মাথা উল্টাপাল্টা যেতে পারে। এখানে আপনাদের রিভিউ প্র্যাকটিস এক্সারসাইজ নামে দুইটা ম্যাথ দেওয়া আছে করে, এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাস আমাকে বলবেন যদি কোনো সমস্যা হয়, কিন্তু তার আগে আমি অন্য ম্যাথ করাই দিচ্ছি, ওটা দেখলে আপনার এটা আবার সুবিধা হবে। এই যে প্র্যাকটিস এক্সারসাইজেস এই একটা আছে, তারপর আছে আমাদের এখানের পরে যে সলিউশন করে দেওয়া আছে আর কি, তারপর প্র্যাকটিস প্রবলেম, দুইটা জিনিস করে দেওয়া আছে, যেখানে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স সবগুলো করে দেওয়া আছে সিস্টেমে। তিনটা জিনিস আমাদের যে টপিক আছে সেটা, এটা দেখবেন আপনারা। আমি এটা এখন করাচ্ছি না, কারণ এখন করলে আমাদের আরেকটা ম্যাথ করতে পারবো না। একটা বড় ম্যাথ খুঁজতেছি যার মধ্যে সব আছে, সেটা তো পাচ্ছি না। আচ্ছা, ভালো কথা, যে ম্যাথটাকে করেছিলাম সেই ম্যাথটাই করাই। আপনাদের এই ম্যাথটা করাইছিলাম না, প্রবলেম সেট এ P1 1A পুরো yes sir. অ্যানালিসিসের জন্য, মনে আছে? আচ্ছা, এই ম্যাথটা আমি করব টেবুলার অ্যানালাইসিস না, জার্নাল। এটা এই জন্য করবো কারণ এই ম্যাথটা একটু বড়, বাকি যে ম্যাথটা দেখলাম চ্যাপ্টার 2 তে সেগুলো ছোট ছোট, পরীক্ষা আপনার ছোটই আসবে, কিন্তু আমাদের শেখার জন্য একটা বড় ম্যাথ করব, কারণ যার মধ্যে এখানে 10 ধরনের ট্রানজাকশন দেওয়া আছে। এটা থেকে আমি জার্নাল করব, তারপর লেজার করব, ট্রায়াল ব্যালেন্স করব। এটা করলে আপনার আগের ক্লাসের রিভিউ হয়ে যাবে, প্লাস এই ক্লাসটা হয়ে যাবে। এটা করার পর তারপরে যেগুলো আমি দাগ দিয়ে দেবো আপনার অ্যাসাইনমেন্টের জন্য, সেগুলো দেখবেন খুব সহজ লাগবে, একটা কম্পেয়ার করতে সুবিধা হবে আপনার। টেবুলার অ্যানালাইসিস আর জার্নালের মধ্যে পার্থক্যটা কোথায়। যেমন দেখেন এখানে আমরা একটা একটা করে পড়ি। On April 1, Julie Spenzel established Spenzel's travel agency. The following transactions were completed during the month. কি করছে? নাম্বার 1, invested $15,000 cash to start the agency. আচ্ছা, তো এটা আমরা যখন করছিলাম কি করছিলাম মনে আছে? এটা কোথায় দেখাইছিলাম? টেবুলার অ্যানালাইসিসে। জি স্যার। হ্যাঁ, খেয়াল করে দেখেন তো কি করছিলেন, যে আমাদের এটা কি করছিলাম, যে টেবুলার অ্যানালাইসিসের ক্ষেত্রে ইনভেস্টেড এত, আমাদের ক্যাশ বেড়ে গেছিল, তাই না? আমরা ক্যাশে বাড়াইছিলাম আরেকটা ইকুইটিতে, ক্যাপিটাল ক্যাপিটাল বেড়ে গেছিল। গুড, ক্যাপিটাল বেড়ে গেছিল, আরেকটা ছিল আমাদের ক্যাশ বেড়ে গেছিল। তো আমরা ক্যাশ এদিকে
যখন করছিলাম অ্যাসেটের পাশে সেখানে ক্যাশ প্লাস করছিলাম, আর ওইদিকে ক্যাপিটাল সেখানে ক্যাপিটাল প্লাস করছিলাম। ঠিক এখন আপনি জার্নাল এন্ট্রিটা ঠিক একইভাবে করবেন। আপনি জার্নালটা করার সময় একটা একটা কি করবেন, প্রথমেই 3টা জিনিস আমাকে আগে করে নিতে হবে। নেম অফ দ্য অর্গানাইজেশন, সেটা হচ্ছে আমাদের কি, স্পেনজেলস ট্রাভেল এজেন্সি। আচ্ছা, তারপর হচ্ছে এটা কোথায়, জার্নাল। আর জার্নালে যেহেতু একটা ডেট থাকে, এখানে আপনার তারিখটা দিলেও যা না দিলেও যা, তারপর আপনি লিখে রাখতে পারেন ফর দ্য মান্থ অফ এপ্রিল। আচ্ছা, তারপর আপনি কি করবেন, এখানে 5টা কলাম করবেন। 2টা কলাম আছে আমাদের, টাকার কলাম, একটা রেফারেন্স কলাম, একটা পার্টিকুলারস, একটা হচ্ছে আমাদের ডেট। এটা হচ্ছে আমাদের ক্রেডিট টাকা। ক্রেডিটকে সংক্ষেপে সিআর এটা লেখা হয়, আর ডেবিটকে ডিআর। মানে ডেবিট বলতে এটা আসলে হচ্ছে ডেবিট থেকে ডেটর। খেয়াল করেন টার্মগুলো হচ্ছে এরকম, ডেবিট, তারপর এখানে আসছে ডিইবি টিউআর, ডেপ্টর না, উচ্চারণ হচ্ছে ডেটর। এটা ডেবিট, এটা হচ্ছে ডেটর, আর এটাকে সংক্ষেপে বলা হয় ডিআর। ঠিক একইভাবে এখানে মনে করেন যে ক্রেডিট, তারপর এখানে হচ্ছে আমাদের ক্রেডিটর মানে পাওনাদার, তারপর এখানে হচ্ছে আমাদের সিআর। তাহলে ডেটর লিখলে বুঝবেন ডেবিট বা ডেটর, আর সিআর লিখলে বুঝবেন ক্রেডিট বা ক্রেডিটর। আচ্ছা, এটা হচ্ছে রেফারেন্স, এটা পার্টিকুলারস বা ওই যে অ্যাকাউন্ট টাইটেলস এন্ড ডিটেইলস যেটা লিখেন আপনি। এটা হচ্ছে আমাদের ডেট। এই ম্যাথের মধ্যে কোনো ডেট নাই, এপ্রিলের 1 তারিখে দেওয়া আছে, কোনো স্পেসিফিক ডেট দেওয়া নাই। বাকি ম্যাথ আপনার ডেট দেওয়া থাকবে, কারণ এই ম্যাথটা আমি চুজ করছি আসলে অন্য চ্যাপ্টার থেকে, বড় ম্যাথ ইচ্ছা করে চুজ করছি। এখন দেখেন, ধরেন এটা 1 তারিখ একটা ডেট। আচ্ছা, এখন আপনি যেটা করবেন, আপনি দেখেন যেটা একটু আগে বললেন যে ইনভেস্টেড $15,000 ক্যাশ টু স্টার্ট দ্য এজেন্সি। এর জন্য বলছিলেন যে ক্যাশ বেড়ে গেছিল, আর একটা কি ছিল আমাদের ক্যাপিটাল। ক্যাশ যদি বেড়ে যায়, ক্যাশ একটা কি অ্যাসেট, আপনি অ্যাসেট পাশে দিছিলেন না টেবুলার অ্যানালাইসিসে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন এটা কি হলো, ক্যাশ বেড়ে গেছে মানে অ্যাসেট বেড়ে গেছে, অ্যাসেট বাড়লে কি হয়, ডেবিট। ডেবিট হয়। এখানে আপনি লিখবো, এখানে আমরা লিখবো ক্যাশ। আর একটা কি ছিল, ক্যাপিটাল, ক্যাপিটালও বেড়ে গেছে, ক্যাপিটাল বাড়লে কি হয়, ক্রেডিট। ক্রেডিট। এই যে আমরা লিখবো ক্রেডিট ক্যাপিটাল বা ওনার্স ক্যাপিটাল। দেখেন ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, ডেবিট ক্রেডিট কিভাবে লিখলাম, ডেবিট মানে একটু বাম পাশে, এই যে আমি একটু বাম পাশে লিখছি, আর ক্রেডিট মানে একটু ডান পাশে। দেখেন এটা আমি একটু স্ল্যাশ দিয়ে একটু পরে লিখছি, এটা হচ্ছে ক্রেডিট, আর কিছুই না। এটা ডেবিট, এটা ক্রেডিট, এবং ডেবিটের টাকাটা ডেবিটের ঘরে বসবে 15,000, আর এই যে ক্রেডিটের ক্যাপিটাল টাকাটা এই ঘরে বসবে ওই বরাবর। বোঝার চেষ্টা করেন, এখানে ক্যাশ এখানে আমরা বসাইলাম, আর এখানে ক্যাপিটাল এখানে লিখলাম, হয়ে গেল। আর এখানে ছোট্ট করে একটা এক্সপ্লানেশন দিতে হয় যে কেন এটা হয়েছে, যে ক্যাশ কেন ডেবিট হয়েছে। আপনি বিজনেস ই করছেন, এখানে লিখবেন যে ইনভেস্টমেন্ট বাই ওনার। আপনি আপনার মতো করে সংক্ষেপে লিখবেন, যেই লেখাটা আছে ইনভেস্টমেন্ট বাই ওনার, আপনি লিখতে পারেন ইনভেস্টেড ক্যাশ ইন দ্য বিজনেস, অথবা লিখতে পারেন ইনভেস্টেড ক্যাশ টু স্টার্ট দ্য এজেন্সি। আপনি এটা লেখার কোনো প্রবলেম নাই। ব্যাপারটা হচ্ছে ওনার এখানে ইনভেস্ট করছে, এই জন্য আমি জিনিসটা লিখছি। আপনি শর্টকাটে জাস্ট একটা ফ্রেজ লিখবেন, এটা এক্সপ্লেনেশন। মানে কেন আমাদের ক্যাশ এবং ক্যাপিটাল দুটো অ্যাকাউন্ট আসলো, এই কারণে আসছে যে ওনার ইনভেস্ট করছে এখানে। বুঝতে পারছেন? কয়েকটা করলে আরো বুঝতে পারবেন। সেকেন্ডটা, 2 নম্বরটা কি ছিল দেখেন, খেয়াল করেন। 2 নম্বরটা বলা হচ্ছে এখানে আমাদের পেড 600 ক্যাশ ফর এপ্রিল অফিস রেন্ট। আচ্ছা, এপ্রিল মাসের অফিস ভাড়া বাবদ $600 পে করা হয়েছে। আচ্ছা, এটা আমরা কি করছিলাম ট্রানজাকশন অ্যানালাইসিসে, ক্যাশ কম ছিল না বাড়ছিল? স্যার কম ছিল, আর এক্সপেন্স হয়েছিল। আরেকটা এক্সপেন্স হয়েছিল, কি এক্সপেন্স, অফিস রেন্ট এক্সপেন্স। আচ্ছা, তাহলে এক্সপেন্স বেড়ে গেছে, ও এক্সপেন্স বাড়লে কি হয়, ক্রেডিট। এক্সপেন্স বাড়লে ক্রেডিট ডেবিট 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 হয়, এক্সপেন্সটা ডেবিট দিকে হবে। তাহলে এখানে লিখবো আমাদের অফিস রেন্ট,
অফিস রেন্ট এক্সপেন্স, অথবা শুধু রেন্ট এক্সপেন্স লিখলে সমস্যা নাই, ইএক্সপি সংক্ষেপে এক্সপেন্স বলা হয় আর কি। আর আপনি পুরোটা লিখতে পারেন, অথবা শুধু রেন্ট এক্সপেন্স যদি লিখেন তাতে প্রবলেম নাই, কিন্তু অফিস এক্সপেন্স লিখবেন না, রেন্ট এক্সপেন্স অথবা অফিস রেন্ট এক্সপেন্স। আচ্ছা, তারপর এখানে ক্যাশ ক্রেডিট করব। কেন ক্যাশ ক্রেডিট করব? কারণ ক্যাশ একটা অ্যাসেট, সেটা কমে গেছে। ক্যাশ একটা অ্যাসেট, সেটা কমে গেছে, কমলে ক্রেডিট, আর এক্সপেন্স বেড়ে গেছে, বাড়লে ডেবিট, এরকম। এখানে একটা এক্সপ্লেনেশন দিবেন যে আমাদের কি অফিস রেন্ট পেইড, বাস হয়ে গেল। এমন 600 600। ক্যাশ কমে গেছে এই জন্য লিখতে হয়েছে স্যার সেকেন্ডে। এখানে ক্যাশ ক্রেডিট করলাম কেন, এই জন্য? জি স্যার, মানে এটা হ্যাঁ। ক্যাশ লিখলাম কেন স্যার? আর কি লিখতে পারবো? আমরা ওই যে টেবল অ্যানালিসিস কি লিখছিলাম, ক্যাশের দিকে বাড়ায় দিছিলাম না? তাহলে তো সবগুলোর সাথে মানে ম্যাক্সিমাম গুলোর সাথে ক্যাশের রিলেশন থাকবে, ক্যাশ থাকবে। হ্যাঁ, বুঝতে পারি নাই, কি বললেন? মানে ম্যাক্সিমাম গুলোর সাথে স্যার ক্যাশ থাকবে, হোক সেটা ডেবিট বা ক্রেডিট। ক্লিয়ার হলো আপনার মিড টার্মের? স্যার মানে স্যার ম্যাক্সিমাম দ্বিতীয় গুলো পয়েন্টের কাগজই ভালো করে ও বলতে ম্যাক্সিমাম, হবে। হ্যাঁ ম্যাক্সিমামে ক্যাশ আসে, এটা ঠিক। স্যার তো স্যার এই পার্টিকুলারটা সবসময় পেয়ারে থাকে না? স্যার যদি কখনো কোনো এক্সপেন্স হয় তাহলে সেক্ষেত্রে আমরা ক্রেডিটের জায়গায় ক্যাশ লিখতে না হবে, না, মানে স্যার টেবিলে নট নেসেসারি। আপনি যদি মনে করেন অফিস রেন্ট এখনো দেন নাই, সেক্ষেত্রে কি করবেন? কিন্তু ভাড়া হয়ে গেছে, আপনার এপ্রিল মাস শেষ, ভাড়া দেন নাই, সেক্ষেত্রে আপনি কি বলবেন আপনার এক্সপেন্স হয় নাই? এটা কিন্তু মাথায় রেখেন, আমরা কিন্তু তখন অ্যাক্রুয়াল credit হয়ে বেসিস, অ্যাক্রুয়াল বেসিস এবং ই বেসিসে পড়ছিলাম, ইসের কি বলে ক্যাশ বেসিস পড়ছিলাম, যে আমাদের ইভেন্ট যদি ঘটে যায় সেটা আমাদের অ্যাক্রুয়াল বেসিস, আর ক্যাশে পে করেন বা ক্যাশে রিসিভ করেন সেটা হচ্ছে আমাদের ক্যাশ বেসিস। এখন মনে করেন আপনি অফিস ভাড়া নিছেন, এপ্রিল মাস শেষ হয়ে গেছে কিন্তু আপনি অফিসের ভাড়া দেন নাই, এতে আপনি কি বলবেন? আপনার টাকা দেন নাই বলে কি আপনার এক্সপেন্স হয় নাই, এটা বলবেন? না স্যার, কারণ এটা তো দিতে হবে আমাকে, অলরেডি এটা ইউজ করে ফেলেছি। দিতে হবে, এটা একটা লাইবিলিটি। তখন আপনার কি হবে দেখেন, অফিস রেন্ট এক্সপেন্স ডেবিট কিন্তু ক্যাশ ক্রেডিট না, তখন এটা কি হবে? রেন্ট পেয়েবল বা অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট দিতে হবে, কিন্তু আমি ক্যাশ কিন্তু দেই নাই। আবার মনে করেন যখন পরবর্তীতে যখন দিব, মনে করেন যে এপ্রিল মাসেটা আমি মে মাসে নিয়ে দিয়ে দিছি, তখন আমি কি করব? তখন কি আমি আবার লিখবো যে অফিস রেন্ট এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট? অফিস রেন্ট এক্সপেন্স একবার ডেবিট করছি না, ইয়েস স্যার। তখন তো আপনি ডেবিট করা যাবে না। তখন ওই যে পেয়েবল যেটা করছিলাম সেই পেয়েবলটা থাকবে না, সেই পেয়েবলটা কমে যাবে, তখন লিখবো পেয়েবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট। আচ্ছা, এগুলো আপনি নিচেরা পড়বেন, ওই যে বিজ্ঞাপন ছিল না কতগুলো যে পে করা হয়েছিল পরবর্তীতে, এগুলো তো এখানে আছে। মানে এটা আবার সবসময় মাথায় ঢুকে রেখেন না যে অফিস রেন্ট এক্সপেন্স ডেবিট হলে ক্যাশ মানে ক্রেডিট হবে, ক্যাশ যদি দেন তাহলে ক্যাশ ক্রেডিট হবে। এখানে দেখেন আমাদের লেখা আছে ক্যাশ পে করা হয়েছে, ক্যাশ যদি পে করা হয় তাহলে ক্যাশ কমে গেছে। মানে আপনার এইটার সাথে এটা সম্পর্ক না, দুটো ইন্ডিপেন্ডেন্ট। যে ক্যাশটা কেন ক্রেডিট হয়েছে অফিস রেন্ট এক্সপেন্সের জন্য? নো, ক্যাশ আমার কমে গেছে তাই ক্যাশ ক্রেডিট হয়েছে। অফিস রেন্টের জন্য ক্যাশ ক্রেডিট হয়েছে এই কথাটা বলাটা ভুল। অফিস রেন্ট আমাদের এক্সপেন্স বেড়ে গেছে তাই এটা ডেবিট হয়েছে, আর ক্যাশ কমে গেছে তাই ক্রেডিট হয়েছে। কিন্তু এটা মাথায় নিয়েন না যে অফিস এক্সপেন্স হইলে বোধহয় ক্যাশটা কমে যায়। নো, নাও হতে পারে, হতে পারে না হতে পারে, এটা ডিপেন্ড করে। আমি এমন তো হতে পারে তাকে ক্যাশ টাকা না দিয়ে অন্য কিছু দিতে পারি, তাকে একটা প্রোডাক্ট দিয়ে দিলাম, সার্ভিস দিয়ে দিলাম, সেক্ষেত্রে আমার সার্ভিস কমে যাবে। আচ্ছা, নাম্বার 3 দেখেন, নাম্বার 3 কি বলা আছে? পারচেজড ইকুইপমেন্ট ফর 3000 ক্যাশ। এই যে ক্যাশে পারচেজ করা হয়েছে, ক্যাশ কমছে না বাড়ছে? ক্যাশে কম, ক্যাশ কম। ক্যাশ কমছে, আর ইকুইপমেন্ট কি একটা এক্সপেন্স না অ্যাসেট? অ্যাসেট। অ্যাসেট, আমি ইকুইপমেন্ট লিখবো। স্যার, হ্যাঁ বলেন। স্যার এই ক্যাপিটাল ক্রেডিট কেন হলো স্যার? ক্যাপিটাল বেড়ে গেছে না বিজনেসে মালিকের, জি স্যার। ওই জন্য আর কি। আচ্ছা ইকুয়েশনটা দেখো, ইকুয়েশনটা ঠিক করে। ইকুয়েশনটা জাস্ট ইকুয়েশনটা খেয়াল করতে পারবেন, আপনি ইকুয়েশনটা দেখলেই বুঝতে পারবেন যে আমাদের যখন যে a সমান l প্লাস ও ই বের করি তখন আমাদের কি হয় খেয়াল করে দেখেন। যে ইকুইপমেন্টের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, ইকুইপমেন্ট আমি পারচেজ করছি, ইকুইপমেন্ট একটা অ্যাসেট, তার মানে এটা প্লাস হয়েছে, আবার ক্যাশ আরেকটা অ্যাসেট, একটা মাইনাস হবে, তাহলে একটা অ্যাসেট প্লাস একটা অ্যাসেট মাইনাস, ইকুইপমেন্ট ডেবিট এবং ক্যাশ ক্রেডিট। কি হবে এখানে আমাদের পারচেজড। আচ্ছা স্যার, হ্যাঁ কিছুক্ষণ আগে স্যার আপনি বললেন স্যার কমলে হচ্ছে ক্রেডিট, বাড়লে হচ্ছে ডেবিট। হ্যাঁ, তাহলে স্যার স্যার
তাহলে ক্যাপিটাল তো বাড়লো স্যার। ক্যাপিটাল আপনার যে এই এই ইকুয়েশনের পার্টটুকু মধ্যে ইকুয়েশনের এই পাশগুলো দেখেন, রাইট সাইড যেগুলো আছে এগুলো বাড়লে ক্রেডিট কমলে ডেবিট, আর লেফট পাশ যেগুলো আছে সেগুলো হচ্ছে বাড়লে ডেবিট কমলে ক্রেডিট। এই জন্য ও, এটা আচ্ছা, ডেবিট পাশ আচ্ছা। বলা হচ্ছে, এটা ক্রেডিট পাশ বলা হচ্ছে। মানে বুঝতে স্যার ডেবিট পাশ ম্যাথটা আগানোর আগে ক্রেডিট আর ডেবিট এই দুটোর মিনিংটা যদি আরেকবার ক্লিয়ার করে দিতেন, কোনটা? মানে ডেবিট আর ক্রেডিট এই দুটোর মিনিংটা আরেকটু যদি ক্লিয়ার করে দিতেন তাহলে সুবিধা হতো। ডেবিট মানে হচ্ছে লেফট পাশ, দেখেন এই যে ইকুয়েশনের দেখেন ইকুয়েশন সাইনটার এই পাশে যেগুলো আছে লেফট পাশ, ডেবিট মানে লেফট পাশ, আহামরি কিছু নাই। ডেবিট মানে লেফট আর ক্রেডিট মানে রাইট। আমাদের যে ইকুয়েশন করি না ম্যাথ করার সময়, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষ আর বাম পক্ষ, এরকম আর কি। যেগুলো হচ্ছে বাম পক্ষ, এখন বাম পক্ষে কি কি থাকে, যেমন এখানে অ্যাসেট আছে আর এখানে কি কি আছে, এর প্লাস ও ই, এই ও কিটা বাঙালি চারটা জিনিস পাই। কি কি পাই? ক্যাপিটাল মাইনাস ড্রয়িং প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস। এটা যদি আমরা সাজায় লিখি, এখানে অ্যাসেট এটা এই পাশে নিয়ে আসি প্লাস ডি, এইটা ইটাকে এই পাশে নিয়ে আসি প্লাস ই সমান এল প্লাস সি প্লাস আর। এই যে এইটা হচ্ছে আমাদের ডেবিট ক্রেডিট, মানে অ্যাসেট ড্রয়িংস এবং এক্সপেন্স এই তিনটা হচ্ছে ডেবিট, এগুলো বাড়লে ডেবিট আর কমলে ক্রেডিট। আর এদিক দিয়ে হচ্ছে আমাদের লায়াবিলিটিস ক্যাপিটাল এবং রেভিনিউ, এগুলো হচ্ছে আমাদের কি ক্রেডিট, জন্মগতভাবে ক্রেডিট। এগুলো হচ্ছে আমাদের বাড়লে ক্রেডিট আর কমলে ডেবিট। এখন খেয়াল রাখতে হবে আপনি কোনটা বলতেছেন, যে ক্যাপিটাল যদি বেড়ে যায় তাহলে কি, ক্যাপিটালটা কিন্তু জন্মগতভাবে বাই নেচার এটা ক্রেডিট। কারণ ইকুয়েশনের আমাদের দুইটা সাইডের অনুযায়ী, যে একটা সাইড হচ্ছে আমাদের অ্যাসেট পাশ, মানে একটা প্রতিষ্ঠানে কি কি জিনিস আছে সেটা হচ্ছে আমাদের অ্যাসেট, আর এই অ্যাসেট গুলোর দাবিদার কে, একটা হচ্ছে বাহিরের পক্ষ একটা হচ্ছে ভিতরের পক্ষ। ভিতরের পক্ষ হচ্ছে মালিক আর বাহিরের পক্ষ হচ্ছে লাইবিলিটিস। মানে একটা দুইটা সাইড আছে, তো যে কোনো বিজনেসের দুইটা সাইড আছে। একটা সাইডে হচ্ছে প্রতিষ্ঠানের যে অ্যাসেট গুলো আছে, যে জিনিসগুলো আছে এগুলো কার, এগুলো তো আপনি কে বলতে পারবেন না এগুলো আমার, আমি কে বলতে পারবো না এটা আমার, তাই না? বুয়েটের যে মনে করেন যে আপনার চেয়ার টেবিল বিল্ডিং এগুলো কার, এই জিনিসগুলো কার, এই জিনিসগুলো আপনি ব্যবহার করতেছেন বাট এটা কিন্তু আপনার না, আপনি ব্যবহার করতেছেন। এই জিনিসগুলো কার, এখানে আপনারা কিন্তু চিন্তা করে দেখবেন যে এটার দুইটার পক্ষ আছে। যে বুয়েটে মনে করেন যে আপনার যে ইসের প্রজেক্টর আছে, আপনার যে চেয়ার টেবিল বা বিল্ডিং আছে যেগুলা, বা ইকুইপমেন্ট আছে যে মেশিন গুলো আছে আপনার ল্যাবে, সেই সবগুলো জিনিসগুলো হচ্ছে আপনার সবটা অ্যাসেট। কিন্তু অ্যাসেট গুলো কে দাবি করবে? এই দাবি করবে কে? গভর্নমেন্ট অথবা অন্য কোনো প্রতিষ্ঠানের ভিতরে যারা আছে, যারা রুল প্লে করেছে তারা, ওই তারাই হচ্ছে লাইব্রেরিজ প্লাস ওনার সিকিউরিটি। মানে একটা পক্ষ হচ্ছে অ্যাসেট আর একটা পক্ষ হচ্ছে এগুলো দাবিদার কে। এটা হচ্ছে ইউজ ইউজ অফ দা, যে ইউজ জিনিসটা গুলো কি কি আছে, মানে হোয়াট অ্যান অর্গানাইজেশন হ্যাজ, আর এগুলোর দাবিদার কে, ক্লেম আছে কার, সেই জিনিসগুলো হচ্ছে আমাদের লাইবিলিটিস এবং ইকুইটি। তো এই জন্য এটা জন্মগতভাবে ক্রেডিট, এর জন্মগতভাবে ডেবিট। একটা বাম পাশ একটা ক্রেডিট ডান পাশ। তো বাম পাশে কারা কারা অবস্থান করে? অ্যাসেট শুধু, এর সাথে আমাদের ডান পাশে আছে আমাদের লাইবিলিটিস প্লাস ইকুইটি। ইকুইটির মধ্যে আবার মাইনাস আছে দুইটা, তো মাইনাস গুলো যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে এগুলো জন্মগতভাবে, যেমন অ্যাসেট ড্রয়িংস এবং এক্সপেন্স এগুলো সবসময় ডেবিট হয়, মানে কখন যদি বাড়ে, আর যদি কমে তাহলে উল্টাটা হয়। কিন্তু নরমালি কমে না, শুধু অ্যাসেটটাই নরমালি কমে, ড্রয়িংস এবং এক্সপেন্স নরমালি কমে না। আবার এদিক দিয়ে লাইবিলিটিস ক্যাপিটাল এবং রেভিনিউ এগুলো আমাদের জন্মগতভাবেই ক্রেডিট, এগুলো বাড়লে হয় ক্রেডিট আর কমলে হয় ডেবিট। আর লাইবিলিটিস শুধু আমাদের কমে বাড়ে, কিন্তু ক্যাপিটাল এবং রেভিনিউ এগুলো নরমালি কমে বাড়ে না, এক জায়গায় থাকে, মানে নরমালি বাড়ে। আচ্ছা, তো যাই হোক দেখেন ইকুইপমেন্ট আমাদের পারচেজ করা হয়েছে, যদি ইকুইপমেন্ট পারচেজ করি সেক্ষেত্রে আমাদের কি হয়, ইকুইপমেন্ট একটা অ্যাসেট, তাই একটা অ্যাসেট বেড়ে গেল। আর কিভাবে বেড়ে গেল? আমি ক্যাশে পারচেজ করছি। যদি খেয়াল করেন ইকুইপমেন্টটা যদি আমি বাকিতে পারচেজ করতাম তাহলে কি হইতো, ক্যাশে পারচেজ না করলে অ্যাকাউন্ট পেয়েবল আর মানে লাইবিলিটি হইতো না, লাইবিলিটি বেড়ে যেত না আমার। হ্যাঁ জি স্যার। ইকুইপমেন্টটা যদি আমি বাকিতে পারচেজ করতাম তাহলে আমার কি হইতো, বাকিতে পারচেজ করলে আমার কিন্তু কোনো অ্যাসেট লাইবিলিটি বেড়ে যেত, রাইট? মানে সেক্ষেত্রে আমার কিন্তু ক্যাশ কমতো না। এটা মাথায় রাখবেন যে আমি যদি ইকুইপমেন্ট বাকিতে পারচেজ করি সেক্ষেত্রে আমার লাইবিলিটি বাড়বে না। আবার চিন্তা করেন একটা ইকুইপমেন্ট যদি মালিক নিজে দেয়, মালিক নিজে একটা ইকুইপমেন্ট দিয়ে দিছে, সেক্ষেত্রে কি হবে? ক্যাপিটাল আচ্ছা, owner ক্যাপিটাল security বেড়ে যাবে, বাড়বে। মানে ওনার সিকিউরিটি বেড়ে যাবে, রাইট রাইট, এই তো বুঝতে পারছেন। আচ্ছা, তো দেখেন আমাদের তাহলে ইকুইপমেন্ট পারচেজ করা হলে ইকুইপমেন্ট ডেবিট এবং ক্যাশ ক্রেডিট। ইকুইপমেন্ট পারচেজড, এটা হচ্ছে আমাদের ইকুইপমেন্ট পারচেজড ফর ক্যাশ। আচ্ছা, অ্যামাউন্ট হচ্ছে আমাদের কত? 3000।
তারপরটা পড়েন কি বলা আছে এখানে, নাম্বার 4 ইনকার্ড, এই যেটা আবার অন্যরকম, এখানে ক্যাশ নাই। ইনকার্ড 700 অফ অ্যাডভার্টাইজিং কস্ট ইন দ্য শিকাগো ট্রিবিউন অন অ্যাকাউন্ট। এটা মিনিং কি? বিজ্ঞাপন দিছেন কিন্তু ক্যাশে দেন নাই, বাকিতে। সেটা লায়াবিলিটি ইস্যু থাকবে। স্যার আমার অ্যাকাউন্ট পেয়েবল থাকবে। হ্যাঁ, বিজ্ঞাপন দিছেন কিন্তু ক্যাশ পে করেন নাই, যে বিজ্ঞাপন কি একটা এক্সপেন্স না? এক্সপেন্স, রাইট। এক্সপেন্স, সেক্ষেত্রে আমাদের কি হবে? অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট। আর আমি কিন্তু ক্যাশ পে করি নাই, ওই যে এক্সপেন্স হলে যে আমাদের রেন্ট এক্সপেন্স বলছিলেন যে এক্সপেন্স হলে মনে হয় আমাদের ক্যাশ হবে, এখানে কিন্তু ক্যাশে দেওয়া হয় নাই। ইনকার্ড, ইনকার্ড মানে টাকা দেওয়া হয় নাই কিন্তু নির্বাহ করা হয়ে গেছে। আমি বিজ্ঞাপন দিছি, টাকাটা পরে দিব বলছি, তো সেক্ষেত্রে আমাদের কি হবে? অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট। আর ক্যাশ ক্রেডিট না, কারণ ক্যাশে দেওয়া হয় নাই। এটা কি হবে আমাদের? অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। অ্যামাউন্টটা লেখা খুব সুবিধা, একবারে সহজ, মানে ঝামেলা নাই। একটা ডেবিট একটা ক্রেডিট, খালি আমাদের অ্যাকাউন্ট টাইটেল গুলো কোনটা কোন পাশে বলবো সেটা আমাদের দেখার বিষয়। 700 নাম্বার 5। আচ্ছা, এটা ব্যাখ্যা কি দিবেন? যে ইনকার্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আপনারা লিখে নিন নিজেদের মতো করে। নাম্বার 5, পেড 900 ক্যাশ ফর অফিস সাপ্লাইজ। 900 টাকা লিখবে এখানে, বাগাই দেবে। আচ্ছা, কত টাকা? পেড 900 ক্যাশ ফর অফিস সাপ্লাইজ। 900 টাকা দিয়ে আপনি অফিস সাপ্লাইজ পারচেজ করছেন, এখানে কি ক্যাশে পারচেজ করছেন না? জি স্যার। ক্যাশ কমে গেল, তাহলে তাহলে ক্যাশ ক্রেডিট হয়ে বুঝতে পারতেছেন। ডেবিটে কি হবে? কি 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 আসছে আপনার? সাপ্লাইয়ের জন্য সাপ্লাইজ আসছে, সাপ্লাইজ বা অফিস সাপ্লাইজ। সাপ্লাইজ একটা অ্যাসেট, সাপ্লাইজ ডেবিট, আর ক্রেডিট কি? ক্যাশ। আবার অনেকে সাপ্লাইজ এক্সপেন্সও মনে করে। আচ্ছা, এটা নিয়ে দুইটা জিনিস, দুই ধরনের আছে। তো আমাদের এখন যেটা স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে কি সাপ্লাইজকে অ্যাসেট ধরা। সাপ্লাইজ মানে কোনগুলা? এই যেমন একটা মার্কার, তারপর মনে করেন যে ডাস্টার, তারপর মনে করেন যে স্টেপলার মেশিন, পাঞ্চিং মেশিন, এগুলো হচ্ছে আমাদের সাপ্লাইজ। এগুলো এক্সপেন্স কখন হয়? যখন আপনি ব্যবহার করবেন। যখন কিনবেন তখন অ্যাসেট, যখন ব্যবহার করবেন তখন আপনার এক্সপেন্স হয়ে যাবে। যেমন একটা ইকুইপমেন্ট আমি এখন ব্যবহার না করবো তো এটা আমার একটা অ্যাসেট। এটা যখন আমরা ইকুইপমেন্ট ব্যবহার করব তখন এটা এক্সপেন্স আস্তে আস্তে কনভার্ট হতে থাকবে, মানে আস্তে আস্তে ক্ষয় হবে, আস্তে আস্তে সময় যাবে, এটা একটা সময় পরে এক্সপেন্স হয়ে যাবে, মানে অল্প অল্প করে চার্জ করতে হবে। সাপ্লাইজটা ঠিক এরকম, সাপ্লাইজটা আমার এক্সপেন্স না, অ্যাসেট। এগুলো আমরা পুরো অ্যাডজাস্টিং এন্ট্রি পড়বো আবার পরের চ্যাপ্টারে। সাপ্লাইজ ডেবিট এবং ক্যাশ ক্রেডিট। আচ্ছা, সাপ্লাইজ ডেবিট ক্যাশ ক্রেডিট ব্যাখ্যাটা কি দিবেন? সাপ্লাইজ পারচেজ ফর ক্যাশ, সাপ্লাইজ পারচেজ ফর ক্যাশ, যেটা লিখেন আর কি, সমস্যা নাই। আচ্ছা, 900 নাম্বার 6 অনেক বড়। পারফর্ম সার্ভিসেস worth 10,000, 3,000 cash is received from customers and the balance of 7,000 is billed to customers on account. আপনি 10,000 টাকার সার্ভিস প্রোভাইড করছেন, মানে আপনি 10,000 টাকার কাজ করছেন কিন্তু টাকা পাইছেন কত? 3,000, আর 7,000 টাকা এখনো পান নাই। তার মানে কি 7,000 টাকা আপনার ইনকাম হয় নাই? জি স্যার। আপনার ইনকাম কত হয়েছে? 3,000 না 7,000 না 10,000 বলেন তো? স্যার রেভিনিউ হইছে 10,000 আর Revenue রেভিনিউ হচ্ছে 10,000 10,000, রেভিনিউ মানে কিন্তু ইনকাম, রেভিনিউ হচ্ছে আপনার 10,000 আর ক্যাশ বাড়ছে 3,000। ক্যাশ বাড়ছে 3,000, রাইট। ক্যাশ একটা অ্যাসেট আর রেভিনিউ যে বাড়ছে, রেভিনিউ একটা কি? এটা ক্রেডিট হবে না বাড়লে? রেভিনিউ কিন্তু ক্রেডিট আইটেম, এই যে হ্যাঁ, রেভিনিউ credit বাড়লে হবে। ক্রেডিট, আর ক্যাশ বাড়ছে, ক্যাশ আমাদের ডেবিট। আরেকটা কি হবে? আমার দুই সাইডে মিলতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল কিন্তু সেটা কিন্তু একটা অ্যাসেট, ভিন্ন নামের, সেটা একটা অ্যাসেট, মানে ভবিষ্যতে যার কাছ থেকে টাকা পাবো সেটা আমার একটা অ্যাসেট। তাহলে আমাদের সেটা কিন্তু ডেবিট হবে। তাহলে এখানে আমাদের কম্বাইন্ড অ্যাকাউন্ট আসতেছে, কম্পাউন্ড এন্ট্রি বলা হয় এটাকে। ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট, এইভাবে।
ক্যাশ ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ক্যাশ কত টাকা? 3000 টাকা, অ্যাকাউন্টস রিসিভেবল 7000 টাকা, আর এদিক দিয়ে 10000 টাকা ক্রেডিট। দেখেন ভালো করে বোঝার চেষ্টা করেন, এই ধরনের এন্ট্রিকে বলা হয় কম্পাউন্ড এন্ট্রি। জার্নাল এন্ট্রির দুইটা নাম আছে, যেখানে একটাই ডেবিট একটাই ক্রেডিট সেটাকে বলা হয় সিম্পল এন্ট্রি, আর যেখানে একাধিক ডেবিট অথবা একাধিক ক্রেডিট, অথবা মানে কি এমন হইতে পারে যে দুইটা ডেবিট দুইটা ক্রেডিট হয়ে গেছে, এরকম হইতে পারে, মানে মোর দেন 2 অ্যাকাউন্টস, ডেবিট একটা ক্রেডিট একটা ছাড়া যদি কিরকম হয় সেগুলো বলা হয় কম্পাউন্ড এন্ট্রি। এটা জানার জন্য, এটা পরীক্ষা আসবে না, যেখানে বলা হয় কম্পাউন্ড এন্ট্রি। কারণ কি দিবেন, যে আমাদের সার্ভিসেস পারফর্মড এন্ড ক্যাশ রিসিভড এন্ড সাম অ্যামাউন্ট ইজ বিল্ড, আপনি যে আপনার মতো করে দিয়েন। গেল 6 নাম্বার। নাম্বার 7, দেখেন 7 এ কি বলা আছে, উইথড্র ক্যাশ 600 ক্যাশ ফর পার্সোনাল ইউজ। আপনি ব্যক্তিগত প্রয়োজনে 600 টাকা ক্যাশ উঠাইছেন। ক্যাশ যদি উঠান বিজনেসের টাকা কি কমবে না বাড়বে? স্যার এক্সপেন্স হবে। সিকিউরিটি কম। ড্রয়িং স্যার ড্রয়িংস হবে আর ক্যাশ কমবে। ড্রয়িংস হবে আর ক্যাশ কমবে। আচ্ছা, যারা এক্সপেন্স বলছেন একটু খেয়াল রাখেন, এক্সপেন্স মালিক যেটা নেয় সেটা এক্সপেন্স না, এক্সপেন্স হচ্ছে বাইরে কাউকে দিতে গেলে। মানে আপনি মনে করেন যে মালিক যদি সার্ভিস দেয় সেটা এক্সপেন্স হতে পারে, ভিন্ন হিসাব। মানে আপনি বিজনেস থেকে টাকা তুলে ফেলছেন, এক্সপেন্স কাকে বলে? যার বিনিময়ে কিছু পাবেন সেটা হচ্ছে আপনার এক্সপেন্স। একজন কর্মচারীকে বেতন দিচ্ছেন কেন? কারণ তার কাছে সার্ভিস পাচ্ছেন। আর মালিক তার প্রয়োজনে টাকা তুলে নিয়ে গেছে, এখান থেকে কি সার্ভিস পাইছেন? কিছু কিন্তু পান নাই। মানে এক্সপেন্স হয় তখনই যেখান থেকে বেনিফিটের কোনো এক্সপেকটেশন থাকে। অনেক সময় হয় না, অনেক সময় হয়, বেশিরভাগ সময় হয়। মানে এক্সপেকটেশন থাকবে, আমার একটা উদ্দেশ্য থাকবে, আমি টাকাটা কাউকে দিব, কেন দেব? এই যে ইকুইপমেন্ট কিনতেছেন, সাপ্লাইস কিনতেছেন, অফিস রেন্ট দিচ্ছেন, কি কাজে? নিশ্চয়ই কোনো বেনিফিটের জন্য। কিন্তু মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে টাকা তুলে নিয়ে গেছে, এটা কোনো উদ্দেশ্য নাই। এখন টাকাটা তুলে গেলে তার কি হয়? তার ড্রয়িংস হয়, আলটিমেটলি ক্যাপিটাল কমে যাবে একটা সময় পরে গিয়ে। তো ড্রয়িংস ডেবিট, ড্রয়িংস কোনো এক্সপেন্স না, ড্রয়িং কোনো রেভিনিউ না। ড্রয়িংস হচ্ছে সরাসরি মালিকের সাথে সম্পর্ক, মালিকের অ্যাকাউন্ট। ড্রয়িংস ক্যাশ, ক্যাশ যেমন আমরা যখন করছিলাম ওনার সিকিউরিটি 4টা এলিমেন্ট, ক্যাপিটাল, ড্রয়িংস, রেভিনিউ, এক্সপেন্স। তাহলে আমি কিন্তু ড্রয়িংস কিন্তু আলাদা নাম লিখছিলাম, আমি কিন্তু বলতে পারতাম যে ক্যাপিটাল, রেভিনিউ এবং এক্সপেন্স, তাহলে ড্রয়িংসটা এক্সপেন্সে পড়ে গেছে এটা বলতে পারতাম না, সেটা বলা যাবে না। ড্রয়িংসটা কোনো এক্সপেন্স না, ড্রয়িংসটা কোনো রেভিনিউ না। আচ্ছা, এটা কি লিখবেন? উইথড্র বাই ওনার, কত টাকা জানো? 600 না? আচ্ছা, দেন হচ্ছে আমাদের নাম্বার 8। নাম্বার 8 খেয়াল করেন, দারুণ জিনিস, যেটা আপনাদের নাম্বার 8 করতে গেলে নাম্বার 4টা একটু মাথায় রাখবেন। যে নাম্বার 4 এ আমরা কি লিখছিলাম? যে বাকিতে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ইনকার করা হয়েছিল। এটার জন্য আমরা কি লিখছিলাম? লিখছিলাম আমাদের অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আর অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, মনে আছে না নাম্বার 4 এ? ইয়েস স্যার। আচ্ছা, এখন দেখেন নাম্বার 8 কি বলতেছে, পেড শিকাগো ট্রিবিউন 500 অফ দ্য অ্যামাউন্ট ডিউ ইন ট্রানজাকশন 4। ট্রানজাকশন 4 এ যত টাকা ডিউ ছিল সেখান থেকে 500 টাকা শিকাগো ট্রিবিউনকে পে করা হয়েছে। এখন কি আপনি মনে করেন নতুন করে বিজ্ঞাপন দিবেন? না স্যার, জাস্ট খালি মানে ডিউ টাকাটা পে করছেন। যত টাকা পাইছিল সেটা pay করছি। আচ্ছা, আপনি কিন্তু এখন ক্যাশ কমবে আর অ্যাকাউন্টস পেয়েবলটা রাইট, সেটাই। আপনি কিন্তু এখন নতুন করে বলতে পারবেন না যে শিকাগো ট্রাইবিউনে বিজ্ঞাপন দিছিলাম যে এখানে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স লিখে ডেবিট আর ক্যাশ লিখে ক্রেডিট, এটা কিন্তু করা যাবে না। যদি এটা কেন করা যাবে না? অ্যাকাউন্ট পেয়েবল আর ক্যাশ। অ্যাকাউন্টস পেবল আর ক্যাশ। এখন দেখেন আমরা কিন্তু এটা অ্যাক্রুয়াল বেসিস ফলো করছি। আমরা যদি ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং ফলো করতাম, 4 নম্বর যখন এন্ট্রি হয়েছিল যে বাকিতে বিজ্ঞাপন দিছিলাম, ক্যাশ বেসিস ফলো করলে তখন আমি কোনো এন্ট্রি দিতাম না 4 নম্বরে। আর আজকে 8 নম্বরে এসে আমি একটা এন্ট্রি দিতাম, তাও 500 টাকার, 700 টাকার না। এটা হচ্ছে ক্যাশ বেসিস। ক্যাশ বেসিস অনেক লিমিটেশন আছে। দেখা যাচ্ছে যে আমার ঘটনা ঘটে গেছে কিন্তু আমি লিখতেছি না, কারণ কি? ক্যাশে হয় নাই। ক্যাশে না হলে সেটা ক্যাশ বেসিসে আসবে না। যে 8 নম্বরে এসে সে বলবে যে আমি এখন টাকা আমার বিজ্ঞাপন বাবদ ব্যয় হয়েছে 500 টাকা, আসলে বিজ্ঞাপন বাবদ 700 টাকা কিন্তু অনেক আগে হয়ে গেছে। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো যাই হোক, পরীক্ষায় ক্যাশ বেসিস, অ্যাক্রুয়াল বেসিস এগুলো নিয়ে কখনো কনফিউশন হওয়ার কোনো কারণ নাই। পুরো ওয়ার্ল্ডই ফলো করা হয় অ্যাক্রুয়াল বেসিস, আমরা সেটাই ফলো করব, এটা আমরা শিখতেছি। আচ্ছা, তাহলে এখানে আমরা কি লিখবো? যে আমাদের আজকে অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবলটা ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট
কত টাকা 500, এখনো 200 টাকা কিন্তু বাকি আছে, ওইটা পরে পাবো আবার। কি লিখবেন অ্যাকাউন্টস পেয়েবল যে বিশের মানে রিসিভড ফ্রম দা প্রিভিয়াস ডিউ, যেটা আপনি লিখেন ব্যাখ্যা আপনার মতো করে আপনি দিয়ে দেন। দেন হচ্ছে আমাদের 9 নম্বরে কি আছে, নাম্বার 9 হচ্ছে পেইড এমপ্লয়ি স্যালারিজ 2500, কর্মচারীদের বেতন দিবেন, এটা কোন মাস বলা নাই, যদি কিছু না বলা থাকে আমরা কি ধরবো, চলতি মাস ধরবো না আগের মাস ধরবো না পরের মাস ধরবো, কি ধরবো, চলতি চলতি মাস ধরবো। কিছু যদি বলা না থাকে, যদি বলা থাকতো আগের মাসে সেটা বলাই থাকতো, যদি বলা থাকতো পরবর্তী মাসে সেটা বলা থাকতো, কিছু যেহেতু বলা নাই তার মানে অ্যাজ ইট ইজ। এখন এমপ্লয়ি স্যালারি দিছি, স্যালারি দিলে কি হয়, ক্যাশ কমে না বাড়ে, এই কিন্তু পে Cash করা কমে হয়েছে, আর এক্সপেন্স হয়। একটা এক্সপেন্স হয়, সেটা Expense হয়। স্যালারিজ এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট, স্যালারিজ এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। একটা ব্যাখ্যা দিয়ে দিবেন যে পেইড এমপ্লয়ি স্যালারিজ। আচ্ছা অ্যামাউন্ট হচ্ছে আমাদের 250 নাকি না 2500, সর্বশেষ received 4000 in cash from customers who have previously been billed in transaction number 6, transaction number 6 এ কি করছিলাম 10000 টাকা সার্ভিস দিছিলাম, 3000 টাকা ক্যাশ পাইছিলাম, আর 7000 টাকা বাকি ছিল। এখন যে 4000 টাকা পাইলাম এটার জন্য নতুন করে সার্ভিস দিছি না আগের 7000 টাকা থেকে পাইলাম, আগের ডিউ থেকে, আগের সাত আগের যে 7000 টাকা তার আগের কাছে পাইতাম সাথে। সেখান থেকে আমি অ্যাকাউন্ট পাইছি। এখন কিন্তু কোনো সার্ভিস রেভিনিউ নামে ডেবিট ক্রেডিট কিছু করা যাবে না, এখন যেটা করতে হবে কোনটা অ্যাকাউন্টস রিসিভেবলকে ধরতে হবে। আমি যেটা Yes, অ্যাকাউন্ট debit, রিসিভেবল কমবে আর account ক্যাশ receivable রাইট বাড়বে। credit। রিসিভেবল কমায় দিতে হবে, মানে আমার তার কাছ থেকে দাবিটা আস্তে আস্তে কমতে থাকবে, এই তো। তো এখন অ্যাকাউন্ট রিসিভেবলটা কমে যাবে আর বাড়বেটা কি, ক্যাশ বাড়বে, ক্যাশ ক্যাশ বাড়বে, ডেবিট। রাইট ক্যাশ। এই তো, ক্যাশ ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 10 নম্বরে। তাহলে এখানে আমাদের কি আসতেছে দেখেন, অ্যামাউন্ট হচ্ছে 4000, আচ্ছা হয়ে গেল, জার্নাল এন্ট্রি হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন জার্নাল। স্যার টেবিউলার ফর্মে আমরা যেমন টোটাল একটা বের করতাম এটাকে হ্যাঁ সাম আপ করে, এইখানে এখানে আপনি কি একটা এরকম কোনো কাজ এখানে করতে একটা হবে না? টোটাল করে দিবেন, মানে এখানে টোটাল কত আসে, ওই টেবিলের ফর্মে তো অনেকগুলো কলাম ছিল, এখানে শুধু দুইটা কলাম, দুই পাশ মিলে যাবে সমান হবে, এই টোটালটা করা জরুরি না, করে দিলে সুবিধা হয়, মানে প্র্যাকটিক্যালি করা হয় কিন্তু এটা তো যোগ পারবেন সবাই, এটা জানা কথাই, মিলানোর কিছুই নাই, তারপর এটা করে দিবেন দুই পাশ। আচ্ছা স্যার হ্যাঁ স্যার আগের মাসের স্যালারি পে করলে বা আগামী মাসের স্যালারি পে করলে দুটো ডিফারেন্সটা আবার একটু বলবেন? আচ্ছা অবশ্যই বলবো, এগুলো পরবর্তীতে শিখবেন, তারপর আমি একটু আইডিয়া দিয়ে রাখি। মনে করেন যে 9 নম্বরে পেইড এমপ্লয়ি স্যালারিজ বলা আছে 2500, যদি মনে করেন এটা কি মাসের, এপ্রিল মাস তো আমার চলতেছে, যদি মনে করেন যে মে মাসের স্যালারি দেওয়া হয়েছে অগ্রিম স্যালারি, যদি অগ্রিম স্যালারি দেই আমার টাকা কি কমবে না, ক্যাশ কমবে। জি স্যার। যে স্যালারি দেই অগ্রিম দেই বকেয়া দেই চলতি দেই ক্যাশ তো কমবেই, জি স্যার। তাহলে ক্যাশ ডেবিট সরি ক্যাশ ক্রেডিট আর রেভিনিউ বাড়বে। না, রেভিনিউ কেন হবে এখানে, ডেবিটটা কি revenue হবে, ডেবিটটা কি হবে, এটা তো স্যালারি বলা যাবে না, স্যালারি এক্সপেন্স বলা যাবে না, স্যালারি বলতে পারবেন কিন্তু হ্যাঁ হ্যাঁ পেয়েবল অ্যাকাউন্টস। এখন পেয়েবল কেন Payable। হবে, পেয়েবল কেন হবে, পেয়েবল মানে কি, হবে না, পেয়েবল হবে না। পেয়েবল মানেটা কি মানে বলেন, আমি পেয়েবল মানে যে আমার কাছে আমি টাকাটা পাই, সার্ভিস পাবো, ব্যবহার মানে করছি সার্ভিস আমি সার্ভিস রিসিভেবল, তার কাছে ভবিষ্যৎ বেনিফিট পাবো তাই তো, সার্ভিস রিসিভেবল। সার্ভিস রিসিভেবল তো হয় না, সার্ভিস পাবো এরকম তো না, তার কাছে যেই হোক কোনো না কোনো সার্ভিস পাবো, কিন্তু এরকম কোনো টার্ম না সার্ভিস অ্যাসেট রিসিভেবল, হিসেবে থাকবে না? অ্যাসেট হিসেবে লিখবেন, সেটা তো অ্যাসেটের নামটা কি হবে, অ্যাসেটের নাম আপনি নিজের করে দিতে পারেন, সেটাকে বলা হয় প্রিপেড স্যালারি অথবা অ্যাডভান্স স্যালারি ডেবিট, যেটা করেন না কেন, শুধু স্যালারি এক্সপেন্স দেওয়া যাবে না, এক্সপেন্স হচ্ছে কারেন্ট পিরিয়ডের জন্য, যেটা আমাদের যে সময়ের জন্য অ্যাকাউন্ট করতেছেন সেই সময়ের জন্য হলে সেটা এক্সপেন্স হয়, কিন্তু এখানে বলা যাবে না যে আমাদের স্যালারি এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট, বলা যাবে না, বলতে হবে প্রিপেড স্যালারি ডেবিট অথবা অ্যাডভান্স স্যালারিজ ডেবিট আর ক্যাশ ক্রেডিট, ক্যাশ ক্রেডিট। আর যদি মনে করেন এখন এপ্রিল মাস, মার্চ মাসের স্যালারি দিচ্ছেন, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ক্রেডিট হবে স্যার। কি ক্রেডিট হবে, ক্যাশ তো ক্রেডিট হবে, ডেবিট কি হবে, আপনি কি ডেবিট হবে cash মানে accounts payable
পোস্ট পেডিয়াম লায়াবিলিটি কমবে। তখন লাইব্রেরি কমবে, কারণ মার্চ মাসে এটা আপনি অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন, লাইব্রেরি লিখে রাখছিলেন, মার্চ মাসে কিন্তু লাইব্রেরি লিখে রাখছিলেন, কারণ মার্চ মাসে যখন টাকাটা দেন নাই তখন কি আপনার এক্সপেন্স হয় নাই মার্চ মাসে? মার্চ মাসে কি আপনি কোন এন্ট্রি দেন নাই? অবশ্যই এন্ট্রি দিবেন। দিয়েছি। আপনার মার্চ মাসে টাকা দেন নাই বলে কি এন্ট্রি দেন নাই? এন্ট্রি দিবেন। মার্চ মাসে আপনার এক্সপেন্স হয়েছিল, যেমন আমরা বিজ্ঞাপন দিছিলাম, আমরা কি এখানে যে 4 নম্বরে বিজ্ঞাপন দিছি আমরা কোন এন্ট্রি দেই নাই? যে টাকা দেই নাই তাই বলে কি এন্ট্রি দিব না? আমি বিজ্ঞাপন দিছি কিন্তু এন্ট্রি দেই নাই, এরকম তো হবে না, এন্ট্রি দিতে হবে। এরকম মার্চ মাসে যখন আপনি মনে করেন যে মার্চের স্যালারি দিবেন, কিন্তু মার্চের মানে স্যালারি হয়ে গেছে, ইনকার্ড হয়ে গেছে, ডেট মানে তাদের পাওনা হয়ে গেছে, কিন্তু আপনার পাওনাটা এপ্রিলের 1 তারিখে দিবেন, এটা কিন্তু আপনি মনে করেন যে মার্চ স্যালারি এপ্রিল এসে পড়লো, এপ্রিলের 1 তারিখ 2 তারিখ 5 তারিখ 20 তারিখ যেই মাসে দেন না কেন, যে তারিখে দেন, যেহেতু মার্চের পরে চলে গেছে, তাহলে আপনার মার্চ মাসে আপনার মার্চের 31 তারিখে অবশ্যই একটা এন্ট্রি দিবেন। সেই এন্ট্রিটার নাম কি ছিল মনে আছে? কি হইতে পারে বলেন তো? মার্চ মাসে বসে কি এন্ট্রি দিতে পারে? রেন্ট এক্সপেন্স ডেবিট, হবে এক্সপেন্স হবে ক্রেডিট, আর ডেবিট কি, সরি এক্সপেন্স ক্রেডিট না, এক্সপেন্স ডেবিট, আর লায়াবিলিটিস লায়াবিলিটিস মানে পেয়েবল, মানে অ্যাকাউন্টস অ্যাকাউন্টস পেয়েবল হবে অথবা স্যালারিজ পেয়েবল হবে ক্রেডিট। আচ্ছা, আর এখন এপ্রিল মাসে তাহলে এটা কি করবেন? টাকা দিয়ে দিচ্ছেন না এখন? লায়াবিলিটিস লায়াবিলিটিস ডেবিট, রাইট, তার মানে অ্যাকাউন্টস পেয়েবল অথবা স্যালারিজ পেয়েবল ডেবিট হবে, আর ক্যাশ ক্যাশ কমবে। আচ্ছা, এবার আমি বলি তো মে মাসেটা কি হবে? এই যে মে মাসের টাকাটা যে এখন দিলাম, একটু কিছু বললাম যে আমি বললাম যে ক্যাশ কমবে, প্রিপেড স্যালারি ডেবিট আর ক্যাশ ক্রেডিট, এটা তো বললাম। মে মাসে কি করবেন? মে মাসে কি আবার টাকা দিবেন? মে মাসে টাকাটা এপ্রিলে দিয়ে দিবেন না? তখন তখন এন্ট্রি তুলবো না। তখন এটা কি এন্ট্রি দিবেন মে মাসে গিয়ে? কোন এন্ট্রি তুলবো না। কোন এন্ট্রি হবে না, কারণ মে মাসের এক্সপেন্স হয় নাই। আপনি যদি কোন এন্ট্রি না দেন তাহলে মে মাসে যে এক্সপেন্স আছে কিভাবে বুঝবেন? আচ্ছা, তাও তো ঠিক। তাও তো ঠিক, এই তো বুঝতেছেন। এক্সপেন্স ডেবিট করতে হবে, ক্রেডিট কি করতে হবে? অ্যাকাউন্টস পেয়েবলটা অ্যাকাউন্টস পেয়েবল কেন আসবে? এই যে অ্যাডভান্স স্যালারি যে ডেবিট করছেন এটা ক্রেডিট করে দিবেন। এটা ইয়েস স্যার। যদি আপনি এটা ক্রেডিট না করেন তাহলে এটা আজীবন অ্যাডভান্স থেকে যাবে না বইয়ের ভিতরে। এটা যদি আপনি ক্রেডিট না করেন তাহলে এটা কাটা হবে না, মাইনাস হবে না তো। তাহলে এটা এই অ্যাডভান্স স্যালারিটা আজীবন আপনার বইতে ডেবিট হিসেবে থাকবে। তার মানে মনে করবেন যে ওর কাছে আমি সার্ভিস পাই, ও আমাকে একজন সার্ভিস দিবে, ওর কাছে আমি অ্যাডভান্স টাকা দিয়ে রাখছি। জিনিসটা তো এরকম হইলো না, এরকম কিন্তু না। অ্যাকাউন্টে কিন্তু কখনো কাটা যায় না। মানে মনে করেন না যে মে মাস আসলে যে অ্যাডভান্স স্যালারি যেটা ছিল সেটা দাগ দিয়ে কেটে দিলাম, লাল দাগ দিয়ে কেটে দিলাম। অ্যাকাউন্টিং এ কখনোই আপনি এরকম দাগ দিয়ে কেটে করতে পারবেন না। ইভেন আপনি যদি কোথাও কোনো ভুল করে ফেলেন তাও আপনি কাটতে পারবেন না। ফ্লুইড ইউজ করে কেটে দিবেন সেটা করা যাবে না। ভুলও যদি করে থাকেন আপনাকে আরেকটা এন্ট্রি দিতে হবে, মানে ডেবিট করছেন ভুল দিয়ে একটা ক্রেডিট করে দিতে হবে, এটা ঠিক করতে হবে আরেকটা জার্নাল এন্ট্রি দিয়ে। তো এরকম এটাকে বলা হয় অ্যাডজাস্টিং এন্ট্রি। এই যেগুলো বলছি এগুলো আমরা পরে পড়বো, তাই একটু আইডিয়া দিয়ে রাখলাম যে অ্যাডজাস্টিং এন্ট্রি আমাদের নেক্সট টপিক আর কি। অ্যাডজাস্টিং এন্ট্রি কোনগুলা? যদি মনে করেন যেই মাসের টাকা সেই মাসে না দিয়ে থাকেন, অন্য মাসে দেন বা আগে দেন বা পরে দেন, সেগুলো অ্যাডজাস্ট করতে হয়, সেগুলো হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি। আচ্ছা স্যার, হ্যাঁ একটা কোশ্চেন। হ্যাঁ বলেন। অন অ্যাকাউন্ট কোনো সাপ্লাই বা ইকুইপমেন্ট কিনলে সেটা কি এক্সপেন্স বলা যাবে? ইকুইপমেন্ট তো কোনোভাবে এক্সপেন্স না, এটাকে মাথায় রাখতে হবে। সাপ্লাইজ কোনোভাবে এক্সপেন্স না, এর জন্য আপনাকে কোনোভাবে এটাকে এক্সপেন্স বলা যাবে না। অন অ্যাকাউন্ট কিনলে সেটা কিনা যাবে কিন্তু এক্সপেন্স বলা যাবে না। যেমন মনে করেন যে ইকুইপমেন্ট অন অ্যাকাউন্টে কিনছেন, ক্যাশে কিনেন নাই, তাহলে কি হবে? ইকুইপমেন্ট আপনার বেড়ে গেছে না, পেয়েবল বাড়বে, পেয়েবল বাড়বে, রাইট? পেয়েবল বাড়বে। আপনি পেয়েবল বাড়ায় দেন, ইকুইপমেন্ট বাড়ছে ডেবিট আর পেয়েবল বাড়ছে ক্রেডিট, কিন্তু ক্যাশ কমে নাই, কিন্তু ক্যাশও যায় নাই। আপনি যখন আপনার টাকাটা দিবেন তখন আবার পেয়েবল বেড়ে কমে যাবে, মানে ডেবিট হয়ে যাবে, আর ক্যাশ ক্রেডিট হয়ে যাবে আবার, কিন্তু এক্সপেন্স শব্দটা এখানে আসতেছে না। ইকুইপমেন্ট এক্সপেন্স হয় না, ইকুইপমেন্ট আস্তে আস্তে এক্সপেন্স হয়। কিভাবে খেয়াল করে দেখেন, এটা আমাদের পরের টপিক, তারপর বলি। আজকে একটা ইকুইপমেন্ট কিনছেন, এটা কি একবার কিয়ামত পর্যন্ত যাবে? এটা একটা লাইফ আছে না? লাইফ তো আছে একটা ইকুইপমেন্টের, নাকি? ইয়েস স্যার। মনে করেন 10 বছর 20 বছর 50 বছর, আপনি যত বছর ধরেন, মোটামুটি যত বছর ধরেন, যত বছর বলতে এটা আপনার নিজের বিবেচনার উপর নির্ভর করে। কারণ আপনি আগে এইগুলো ইউজ করছেন অথবা আপনার কাছের লোকজন কেউ ইউজ করছে, জানে এটা কতদিন যাইতে পারে, 10 বছর 20 বছর যাইতে পারে। একটা বিল্ডিং মোটামুটি 100 বছর যায় ধরি নেই, আবার রানা প্লাজার মধ্যে 5 বছরই শেষ। আবার দেখা গেছে যে ইসের অনেক ঐতিহ্য আছে, আমাদের কার্জন হল 100 বছরের বেশি হয়ে গেছে, এখনো ভাঙে নাই। এরকম অনেক কিছু থাকতে পারে। তারপর একটা মোটামুটি বিল্ডিং ধরে নেওয়া হয় যে 100 বছর 50 বছর যায়। যেটা করেন না কেন, যে কোনো একটা ইকুইপমেন্ট একটা লাইফ থাকে, তার একটা ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া থাকে। একটা ফ্যান কিনছেন, আপনি ধরে নিচ্ছেন এটা 10 বছর 20 বছর 15 বছর যাবে। তো যত বছর যাক না কেন, এখন আপনি একটা ফ্যান কিনলেন 3000 টাকা দিয়ে, তো 10 বছর পরে যদি এর মেয়াদ শেষ হয়ে যায়, 10 বছর পরে যদি আপনি এটা বলেন আপনার একটা বইতে অ্যাসেট আছে, জিনিসটা ভুল হয়ে যাবে না? এই অ্যাসেটটাকে কি মাইনাস করতে হবে না?
কিন্তু অ্যাসেটটা কিভাবে ম্যানেজ করবেন? দশম বছরে গিয়ে মাইনাস করবেন? দশম বছরে কি এক্সপেন্স হয়ে যাবে? আর এই যে 8-9 বছর যে আপনি বেনিফিট পাইলেন সেখানে কোনো এক্সপেন্স হয় নাই? আগেই এক্সপেন্স হয়ে গেছে। তা আগে আগেই এক্সপেন্স করেছি। হয়ে যাবে? না। এই ইকুইপমেন্টটাকে আপনি যেটা করবেন প্রতি বছর অল্প অল্প করে এক্সপেন্স দেখাবেন আর অ্যাসেট থেকে কমাইতে থাকবেন প্রতি বছর অল্প অল্প করে। এটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। এইটাকে আমরা পরবর্তীতে পড়বো। উনি আচ্ছা। ইকুইপমেন্টে বললো তো এইজন্য আমি বললাম যে একটা অ্যাসেট আস্তে আস্তে যেগুলো আস্তে আস্তে ক্ষয় হয় সেগুলো আমি আস্তে আস্তে এক্সপেন্সে কনভার্ট করব। মানে আলটিমেটলি সকল অ্যাসেটই এক্সপেন্সে কনভার্ট হয়ে যাবে যেগুলো আমরা ব্যবহার করি। একটা বিল্ডিং তো কোনো কারণে সাথে ভেঙে গিয়ে এক্সপেন্স হয়ে যাবে না। একটা বিল্ডিং এর লাইফ কমতেছে, এটা আমি আস্তে আস্তে কমাই দেব। আচ্ছা, যাই হোক আমরা এই আলোচনা শেষ করি। এখন কথা হচ্ছে আপনাদের তো এখন মনে হয় কোনো ক্লাস নাই। আমি কি আরেকটু কন্টিনিউ করব? লেজার এবং ট্রায়াল ব্যালেন্সটা দেখাই দেব। মাঝখানে একটা ক্লাস মিস হয়েছিল আর কি। সেটা যদি সময় থাকে তাহলে করে দেই। তাহলে আমার আরেকদিন দিতে হবে আর কি। আপনারা বলেন। লোড হয়ে গেলে বাদ দেব, নাইলে পরে পড়াবো আর কি। আজকে আর মাথায় ঢুকতেছে না। আজকে টাইম নেক্সট ক্লাসে শুরু করি। হ্যাঁ নেক্সট সাথে শুরু করি, বেশি একদিনে গেলে। টানা 9টা থেকে ক্লাস করতেছি তো। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে আপনারা যে এই যে এটা করছেন এটা একটু লিখে রাখেন কিন্তু কারো না কারো খাতায়। আমি নেক্সট ক্লাসে করলে এখান থেকে কিন্তু লেজার করব, এখান থেকে ট্রায়াল ব্যালেন্স করব। এটা করে তারপর আমাদের ওই চ্যাপ্টারে যাব, মানে চ্যাপ্টার 2 তে। কিন্তু চ্যাপ্টার এটা কেন করালাম, কারণ এটা থেকে আপনার লেজার এবং ট্রায়াল ব্যালেন্স করলে খুব সুবিধা হবে। তাহলে ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাস কবে? আপনাদের মাঝখানে তো করবেন না, নাকি একবার নেক্সট রবিবারে করবেন? সামনের রবিবার তখন একটু এক্সট্রা করবো না স্যার, একটু মানে মাত্রই ক্লাস শুরু হয়েছে তো এখন স্যার একটু ধৈর্য কম আমাদের। আচ্ছা, তাহলে একবার নেক্সট রবিবারে। জি স্যার। আচ্ছা, নেক্সট রবিবার আমি তাহলে আর আপনারা ইস্যু দিচ্ছেন না, তারপরের রবিবারে আপনারা ক্লাস টেস্ট দিবেন। আচ্ছা স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে নেক্সট রবিবারে আমাদের এই টপিকটা শেষ হয়ে যাবে, তারপর ক্লাস টেস্ট দিবেন জি স্যার। আপনারা, তাহলে জি আরো স্যার। সুবিধা হবে। ঠিক আছে, নেক্সট জি ক্লাসে স্যার। আমাদের এই টপিকটা শেষ করব। স্যার আপনি কি স্যার প্রতি ক্লাসে নতুন জুম লিংক দেন এরকম, নাকি একটা লিংকই ফিক্সড থাকে স্যার? না, প্রতি ক্লাসে দিই, আসলে একটা করে ফিক্স করা যায় কিনা জানিও তো না। ও, আচ্ছা আচ্ছা স্যার, ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।